মধ্যপ্রাচ্য ইস্যুতে আলোচনা করতে রাজশাহী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন। অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে হতে যাওয়া বৈঠক স্থগিত করেছে ইরান। এর কারণ হিসেবে লেবাননে ইসরায়েলের আগ্রাসনের কথা বলছে ইরান। যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিতে কি ধরনের ভূমিকা নিতে পারে বলে আপনি মনে করছেন? যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিতে ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে। আপনারা লক্ষ্য করেছেন যে যুক্তরাষ্ট্রের এখানে যে লক্ষ্য সেটি হচ্ছে যে হরমুজ প্রণালীটাকে চালু রাখা এবং বিশ্বের যে তেল বাজারে অস্থিরতা, এই অস্থিরতার কারণে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের উপরে যে চাপ সৃষ্টি হয়েছে এবং তাকে দোষারোপ করা হচ্ছে, সেখান থেকে তার মুক্ত হয়ে আসে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। দ্বিতীয়ত হচ্ছে ইসরায়েলকে এখানে প্রতিষ্ঠিত রাখা এবং যুক্তরাষ্ট্রের যে মূল লক্ষ্য এখানে ছিল সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র চায় না যে ইরান আরেকটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়ে উঠুক, যার জন্য এটা তারা ঘোষণা দিয়েছে যে তেহরানকে কোনো ক্রমেই পারমাণবিক শক্তিধর হতে দেয়া হবে না। এই জন্য তারা এই যুদ্ধের শুরুতে যে লক্ষ্যটা স্থির করেছিল যে ইরানে আক্রমণের মাধ্যমে রিজাইন চেঞ্জ করে সেখানে তাদের মদতপুষ্ট একটা সরকার প্রতিষ্ঠা করে ইরানের তেল সম্পদের উপরে তাদের নিয়ন্ত্রণ নেয়া। কিন্তু আমরা এই যুদ্ধটা প্রায় 40 দিন 38 দিন যাওয়ার পরে আমরা যেটা দেখলাম যে যুক্তরাষ্ট্র কিন্তু সব ধরনের চেষ্টা করেছে। তারা টপ লিডারশিপকে ধ্বংস করেছে, তারা সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে যত ধরনের ইনফ্রাস্ট্রাকচার আছে যেগুলো ভাইটাল ফর স্টেট সেগুলোকে ধ্বংস করেছে। কিন্তু তারপরেও তারা যখন দেখলো যে এই ইরানকে পরাজিত করা গেল না, অর্থাৎ তাদের যে লক্ষ্য এই সরকার পরিবর্তন করে সেখানে তাদের নিজস্ব মতাদর্শের সরকার প্রতিষ্ঠা করা, তখন তারা সেখানে কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম থেকে যে তথ্যগুলো এসছে, তারা সেখানে কিন্তু একটা মানে স্থল যুদ্ধের একটা মানে যেটাকে বলে কভার্ট অপারেশন সেটা করেছিল, সেখানেও তারা ব্যর্থ হয়েছে। উপরন্তু এটা করতে গিয়ে ইরান হরমুজ প্রণালীতে তার এতদিনের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণটাকে একটা প্রকাশ্যে এনেছে এবং তারা ডিক্লিয়ার করেছেন যে সেটা বন্ধ করে দেওয়া হলো। এই পরিপ্রেক্ষিতেই কিন্তু এখানে দেখা গেল যে পাকিস্তানের মাধ্যমে আপনি যদি বিশ্ব গার্ডিয়ান পত্রিকার রিপোর্ট দেখেন, দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের যুক্তরাষ্ট্রের রাজ্যের রিপোর্ট গুলো দেখেন, সেখান থেকে তারা বলে হচ্ছে যে পাকিস্তানকে ব্যবহার করে যে টুলসটা করা হবে এইটার প্রস্তুতি কিন্তু এই যুদ্ধ শুরুর আগে থেকেই ছিল, যেটা হিডেন ডিপ্লোমেসি ছিল, যেটা আমরা জানি না। 23শে মার্চ থেকেই কিন্তু পাকিস্তানকে দিয়ে একটা হুঁশিয়ারি করানোর চেষ্টা করা হচ্ছিল যে যদি মানে মার্কিন যুক্তরাষ্ট্র সফল না হয় তাহলে যেন এখান থেকে এসকেপ রুট হিসেবে পাকিস্তানকে ব্যবহার করা যায়। তারই লক্ষ্য হিসেবে তারা একটা ফ্রেজাইল টুলস যেটা 15 দিনের করেছে। এখন সেই যে টুলসটা যে তারা করেছে সেখানে কিন্তু তারা ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ঘোষণা দিয়েছিলেন যে ইরানের যে 10 দফা চুক্তি ইরান যে দাবি করেছে তার উপর ভিত্তি করে আলোচনা হবে। কিন্তু এখানে মার্কিন যুক্তরাষ্ট্র একটা ট্রিক্স করেছে এবং যেটা পাকিস্তানের ভাষ্য থেকে যেটা জানা যায়, পাকিস্তান যেহেতু ডিপ্লোমেসিতে জড়িত এটাতে, তারা বলেছে যে এটা টোটাল এরিয়াটাকে কাভার করবে, ইয়েমেন, লেবানন, ইসরায়েল, কাতার, অর্থাৎ পুরো আঞ্চলিক শান্তির জন্য এই টুলসটা হবে। কিন্তু এটা একটা থিওরিটিক্যাল ব্যাপার যে ইসরায়েল এবং হেজবুল্লাহ হচ্ছে এখানে সাব স্টেট অ্যাক্টর, আর ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সে ট্রুস হবে কি হবে না এটা স্টেট টু স্টেট অ্যাক্টর। কাজে এই ফাঁকটা নিয়ে সেখানে নেতানিয়াহু বলছেন যে এই ট্রুসের অন্তর্ভুক্ত নয় লেবাননের সাথে ইস্যু, কারণ হিজবুল্লাহর সাথে তাদের বর্ডার ক্ল্যাশটা একটা কন্টিনিউইং ব্যাপার। এবং ইসরায়েলের ভয় হলো যদি শান্তি চুক্তি হয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, তাহলে এই অঞ্চলে তার যে আধিপত্য, যে আধিপত্যটা তারা সামরিক আক্রমণের মাধ্যমে বারংবার আক্রমণের মাধ্যমে করছে, সেই আক্রমণটা যদি তারা করতে না পারে তাহলে আঞ্চলিকভাবে তারা পিছিয়ে পড়বে। সুতরাং এই কারণে কিন্তু তারা লেবাননে দেখেন গত পরশুদিন তারা আক্রমণটা করেছে। এখন আপনার যে প্রশ্ন হচ্ছে যে ইরান যে এখান থেকে সরে আসলো তাহলে পরিস্থিতিটা কি হবে? এখানে যেটা হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত এখানে আর নিজের ডাইরেক্ট ইনভলভমেন্ট হবে না যুদ্ধের মধ্যে, কারণ সে এখানে তার সমস্ত মেকানিজম ব্যবহার করে এমনকি পারমাণবিক বোমা ব্যবহার করবে এই ধরনের ইঙ্গিত দিয়েও। এবং আপনারা লক্ষ্য করেছেন ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বলেছিলেন যে দ্য হোল সিভিলাইজেশন উইল ডাই টুনাইট, এর চেয়ে বড় হুমকি আর হতে পারে না। সেটার পরও তারা যেহেতু চুজ করে বেরিয়ে এসছে, এখন যেটা তারা করবে
তারা ইসরায়েলকে ব্যবহার করবে। এখানে ইসরায়েলকে ব্যবহার করবে, ইসরায়েলকে ব্যবহার করে ইরানের, হয়তোবা ইরানের সঙ্গে ইসরায়েলের আবার যুদ্ধ লেগে যেতে পারে লেবাননকে কেন্দ্র করে বা অন্য কেন্দ্র করে, সেখান থেকে হয়তো সে পেছন থেকে সহযোগিতা করবে এবং যেটা এতদিন গত 30-40 বছর যাবৎ চলছে সেইভাবে একটা ক্ল্যাশ তৈরি করবে, যাতে করে মানে এই হরমুজ প্রণালীর উপর থেকে নিয়ন্ত্রণটা ইরানের হাত থেকে বের করে আনা যায়। এবং শান্তি চুক্তি সম্ভবত এটা একটা কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে এবং এটা আশঙ্কা করা যাচ্ছে যে এটা হয়তো একটা কালক্ষেপণ হতে পারে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মিসাইল ব্যবস্থাপনা সেটার কিন্তু রসদ অনেকটা ফুরিয়ে এসেছে। আপনারা জানেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মার্কিন যুক্তরাষ্ট্র তার মিসাইল গুলোকে একটা জায়গায় মানে জড়ো করেছে, এবং এটাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না যে এই ডিপ্লোমেসি এবং এই যে সাবস্টেট স্টেট যে কনফ্লিক্ট এর মধ্য দিয়ে হয়তো বা মার্কিন যুক্তরাষ্ট্র আবার হয়তো নিজেকে ইকুইপ করবে এবং ইসরায়েলকে ইকুইপ করবে এবং শেষ পর্যন্ত হয়তো বা ইরানে একটা বড় ধরনের আক্রমণের ছক হয়তো তারা করতে পারে, যদি না আন্তর্জাতিক শক্তিগুলো এখানে ভিন্ন রকম মানে ব্যবস্থা নিতে সক্ষম হয়, অথবা গ্লোবাল অ্যাক্টর যারা আছে রাশিয়া, চায়না, তারা যদি ভিন্ন পরিস্থিতিতে গ্লোবাল স্ট্র্যাটেজিটা তারা না নিতে পারে, এইটাই নিশ্চিত যে ইরানকে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র আবার কখনো আক্রমণের একটা সুযোগ সৃষ্টি করার জন্য এই প্রক্রিয়াটা অব্যাহত রাখবে। জি, যদিও যেমনটা আমরা জেনেছি যে লেবাননের সঙ্গে সরাসরি শান্তি আলোচনা শুরু করতে মন্ত্রিসভাকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। বলা হচ্ছে যে ট্রাম্পের চাপের মুখেই বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রাম্পের এই চাপের এই সিদ্ধান্তে আসতে আসলে কি ধরনের প্রভাব ফেলেছে? এখন যে জিনিসটা হয়েছে যে লেবাননে গত পরশুদিন আক্রমণ করার পর এই যে ইনস্ট্যান্টলি 200 লোক মারা গেল এবং হাজার খানিক লোক হত্যা হলো, প্রায় 10 লাখ লোক সেখান থেকে মানে ডিসপ্লেসড হয়ে গেল, এটার তো কোনো জবাব নাই ইসরায়েলের হাতে, এটার তো কোনো জবাব নাই মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে। একটা সুপার পাওয়ার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা স্টেট ফিলোসফি থাকা উচিত। আপনারা দেখেন এই পুরো পৃথিবীকে মুসলমানরা প্রায় 1200 বছর শাসন করেছে, রোমানরা প্রায় 600 বছর শাসন করেছে, ফরাসিরা প্রায় 250 বছর ডমিনেন্ট ছিল, ইংরেজরা প্রায় 145 বছর ডমিনেন্ট ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র 1945 সনের পর মাত্র 81 বছর যাবত তারা পুরো ওয়ার্ল্ডকে ডমিনেট করছে। এখন এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ডকে ডমিনেট করার আগে আরো যে বিশ্ব শক্তিগুলো ডমিনেট করেছে, তাদের থেকে সিভিলাইজেশনের একটা ফিলোসফি ছিল, সেই ফিলোসফির কনফ্লিক্টে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এখানে অমানবীয় একটা সিভিলাইজেশন হিসেবে প্রমাণিত হয়ে যাচ্ছে। এখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র যে দাবি করছে যে আমেরিকা ইজ গ্রেট, সেই গ্রেটনেসটা তো তারা হারিয়ে ফেলেছে, তারা বারবারিক একটা কান্ট্রি হিসেবে প্রমাণিত হচ্ছে। যার প্রমাণ হিসেবে আপনারা দেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে যারা আইন প্রণেতা এবং সাধারণ জনগণ তারাও কিন্তু এটা চাচ্ছেন, যার জন্য অলরেডি কিন্তু আপনি দেখেন যে ডেমোক্রেটরা এবং রিপাবলিকানরাও এই ইরানি আক্রমণকে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে বলছে যে ওয়ার ক্রাইমের অন্তর্ভুক্ত হয়েছে। কাজেই এখানে কিন্তু একটা চাপের মধ্যে আছেন ডোনাল্ড ট্রাম্পকে, তার বিরুদ্ধে ইমপিচমেন্ট হয়ে যেতে পারে বা তার মধ্যবর্তী নির্বাচনে হেরে যেতে পারেন, ফলে ওনাকে এখন ইসরায়েলকে থামাতেই হবে। কিন্তু ইসরায়েলের সমস্যা হচ্ছে যে আপনার আইআর এর থিওরি অনুযায়ী দেন, ইসরায়েল যদি এখানে প্রিএমপ্টিভ অ্যাটাক না করে, একটা আগ্রাসী সাম্রাজ্যবাদী শক্তি যদি তার আগ্রাসন একবার হঠাৎ করে বন্ধ করে দেয়, তখন কিন্তু তার পিছু হটা ছাড়া উপায় নাই। এখানে নেতানিয়াহুরও কিন্তু সমস্যা আছে, তার বিরুদ্ধেও মামলা আছে, ডোমেস্টিক পলিসিতে তিনিও প্রেসারে আছেন। কাজেই নেতানিয়াহু বাধ্য হয়ে এই কনফ্লিক্টকে কন্টিনিউ করছেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প আবার তার ডোমেস্টিক পলিসি এবং তাদের যে আমেরিকার গ্রেটনেস ডিস্ট্রাকশনের কারণে এটাকে বাধ্য করছেন। আমার যেটা ভিউ যে এই সমস্ত কারণে মেইনলি ডোমেস্টিক পলিসির কারণে তার মানে নেতানিয়াহুকে চাপ দিতে তিনি বাধ্য হচ্ছেন। এটা হচ্ছে তার নিজের স্বার্থ উদ্ধারের জন্য বা তার মুখ রক্ষার জন্য বা আমেরিকাকে এই কনফ্লিক্ট থেকে বের করে নিয়ে আসার একটা পলিসি আর কি। জি, এই শান্তি আলোচনার মূল শর্ত হিসেবে কিন্তু হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের উপর জোর দেওয়া হয়েছে। এই বিষয়ে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, ইরান যাকে হিজবুল্লাহর প্রধান সমর্থক হিসেবে দেখা যায়, এই শর্তে তাদের প্রতিক্রিয়া কি হতে পারে বলে আপনি মনে করছেন? এখন যে মধ্যপ্রাচ্যের যে পাওয়ার পলিটিক্স এর ডাইনামিক্স, সেই পাওয়ার পলিটিক্স এর ডাইনামিক্স এর মধ্যে ইসরায়েল হচ্ছে পাশ্চাত্য শক্তির আপনার মানে প্রক্সি। কাজেই ইসরায়েল কিন্তু নিজের সেই শক্তিটা নাই, তারা হয়তো টেকনোলজিতে ডেভেলপ, তারা ইকোনমিতে ডেভেলপ, কিন্তু যদি পাশ্চাত্য শক্তি বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সাপোর্ট না দেয়, তারা সেখানে 1 ঘন্টাও টিকতে পারবে না। কাজেই তাদেরকে কিন্তু প্রক্সি হিসেবে এবং মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু ইসরায়েলের মাধ্যমে বিভিন্ন জায়গায় এই কনফ্লিক্ট গুলো মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করে, যেটা আমাদের বিভিন্ন রিপোর্ট থেকে জানা যায়।
তাহলে সেইখানে আঞ্চলিক শক্তি হিসেবে ইরান যখন বেরিয়ে আসার চেষ্টা করতেছে, তাহলে ইরানকে এখানে কি করতে হবে? যেহেতু আরব অন্যান্য রাষ্ট্রগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে, তাহলে অন্যান্য আরব রাষ্ট্রগুলো ইচ্ছে করলেও মুসলিমরা, যে আমরা সবসময় বলি যে মুসলমানরা কেন ঐক্যবদ্ধ হয় না, এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যে গ্লোবাল স্ট্রাকচারটা তৈরি হয়েছে, ডলার ভিত্তিক ইকোনমিক যে স্ট্রাকচার তৈরি হয়েছে, পেট্রো ডলারের সিস্টেম তৈরি হয়েছে, এগুলোর কারণে কিন্তু মুসলিম অন্য কান্ট্রিগুলো ঐক্যবদ্ধ হতে পারছে না। একমাত্র ইরান মানে 80-র পর থেকে স্যাংশন মোকাবেলা করেও করছে। কাজে ইরান এখানে বাধ্য, যেহেতু সে একা হয়ে গিয়েছে, কাজে তার প্রক্সি বিভিন্ন মিলিশিয়া গ্রুপ তাকে তৈরি করতেই হচ্ছে। সেই হিসেবে কিন্তু হেজবুল্লাহকে তারা সাপোর্ট দিচ্ছে, হুতিকে সাপোর্ট দিচ্ছে, এবং আরো অনেক মানে অনেক কিছু লিয়াজও আছে। কাজে ইরানকে এটা করতেই হবে। এখন যে জিনিসটা হলো যে এই মধ্যপ্রাচ্যে শান্তি আনার জন্য আমরা যেটা জাতিসংঘের মাধ্যমে দ্বিজাতি তত্ত্বের মানে দ্বিরাষ্ট্রিক যে ধারণাটা ছিল, সেটাকে সামনে না এনে ইসরায়েলের সাথে চূড়ান্ত কোনো ফয়সালা যদি না করা হয়, তাহলে ইরানও লিগ্যালি এই হেজবুল্লাহকে সাপোর্ট দিবে, লিগ্যালি হোক ইলিগ্যালি হোক। আবার ইসরায়েলও হেজবুল্লাহকে নিরস্ত্রীকরণের কথা বলবে, হামাসকে নিরস্ত্রীকরণের কথা বলবে। ইসরায়েল নিজেই তো সেইখানে জাতিসংঘের আইন ভঙ্গ করে স্টেট তৈরি করেছে, কাজে তার অ্যাকশন গুলো তো ইলিগ্যাল। কাজে এই মানে লিগ্যাল ইলিগ্যাল পাল্টাপাল্টি এই জিনিসগুলো চলতেই থাকবে। সেক্ষেত্রে ইরান যেটা করবে, যেহেতু ইরান এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা লড়াইটা থেমে গেছে, সুতরাং তার আঞ্চলিক শক্তি হিসেবে টিকে থাকার জন্য সে প্রক্সিগুলোকে সাপোর্ট দিতেই থাকবে। এটাই হবে ঘটনা, এবং সেই প্রক্সিগুলো অ্যাক্টিভ থাকবে, হেজবুল্লাহ অ্যাক্টিভ থাকবে যতদিন তারা পারে আর কি। তাদের জি কথায় তারা এটা জিহাদ করছে। জি অবশ্যই। আমরা কিন্তু আরও দেখেছি যে হরমুজ প্রণালী দিয়ে দিনে 15টি জাহাজ চলাচলের অনুমতি দেবে ইরান, সেই সাথে বিশেষ প্রোটোকল মানতে হবে বলেও জানিয়েছে তেহরান। হরমুজ প্রণালীর মতো একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথে ইরানের এমন নিয়ন্ত্রণ আরোপ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে কতটা বৈধ? দেখুন, যদিও ওপেন সি ল বলে কিছু ল আছে, এবং নেভাল অ্যাক্ট গ্লোবালি আছে, এগুলো তো আছে বিভিন্ন জায়গায়, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ল গুলো শুধু ইরানকেই কেন মানতে হবে? কারণ মার্কিন যুক্তরাষ্ট্রও তো জাতিসংঘকে বাইপাস করে ইরান আক্রমণ করেছে, এবং জাতিসংঘের যে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত আছে ইসরায়েলের বিরুদ্ধে, সেগুলো তো ইমপ্লিমেন্টেড হয় না। কাজে আপনি যদি এখানে বলেন যে হরমুজ প্রণালী একটা আন্তর্জাতিক একটা রুট, নেভাল রুট, এটাকে কেন ইরান এভাবে নিয়ন্ত্রণ করে অন্য কান্ট্রিগুলোকে টোল দিতে বাধ্য করবে, এটা যদি আপনি বলেন, তাহলে লিগ্যালি এই জায়গাটা অবশ্যই কোয়েশ্চেনেবল। কিন্তু ইরান তো টোল দিতে বাধ্য করা বা এটা তো সে হঠাৎ করে শুরু করেনি, তার উপরে তো একটা যুদ্ধ চাপিয়ে দেওয়ার কারণে সে স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এই কাজটা করেছে। এবং যখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ট্রুসের কথা বলা হলো, তখন কিন্তু সে হরমুজ প্রণালীকে ওপেন করেছে, সে কিন্তু বন্ধ করেনি। এখন আপনি তো চাইতে পারেন না যে আপনার মতো করে সে ওপেন করবে। প্রত্যেকটা রাষ্ট্র তার স্টেট ইন্টারেস্ট অনুযায়ী তার সিকিউরিটি, তার পাওয়ার ব্যালেন্স, তার এক্সিস্টেন্স, এগুলোর উপর ক্যালকুলেশন করেই কিন্তু আন্তর্জাতিক আইনটাকে আমলে নিবে। এইখানে কোনো পক্ষই আন্তর্জাতিক আইন মানছেন। এখানে যেটা হচ্ছে যে যার শক্তি আছে আন্তর্জাতিক আইনটা তার পক্ষে ব্যবহৃত হচ্ছে, যার শক্তি নাই সে আন্তর্জাতিক আইনের লেভারেজটা পাচ্ছেন। সুতরাং এখানে ইরানকে এইভাবে দায়ী করাটাও মানে এইভাবে ঠিক হবে না, যদি না সব পক্ষ আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়। যদি সব পক্ষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়, ইরান তো বলেই দিয়েছে যে এখানে পার্মানেন্ট যুদ্ধ বন্ধ করতে হবে, এখানে পার্মানেন্ট শান্তি আনতে হবে, তাহলে আমরা সব ধরনের আইন অনুযায়ী চলবো। সুতরাং এখানে তো ওপেন, হরমুজ প্রণালীকে যদি ওপেন রাখতে হয়, তাহলে ইরানের বিরুদ্ধে সিকিউরিটি থ্রেটটাকে আপনাকে অবশ্যই রেগুলেট করতে হবে। এটা তো আগে ছিল না, এখন তো নতুন করে হয়েছে। সুতরাং এটা ইরানের পক্ষেও যেমন যুক্তি আছে, আবার মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য শক্তিগুলো যে বলছে যে ইরান কেন আসলে ট্যাক্স নিবে, টোল নিবে, তাদেরও যুক্তি আছে। এটা আসলে ইন্টারন্যাশনালি ডিসপিউট রেজলিউট করা দরকার জাতিসংঘের আইন অনুযায়ী, না হলে এই কনফ্লিক্ট চলতেই থাকবে। কারণ যার যার স্টেট ইন্টারেস্ট অনুযায়ী তার সিকিউরিটিকে সে অবশ্যই নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করবে। জি, জনাব আব্দুল্লাহ আল মামুন, আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।